দীপ্তি চৌধুরী শিশির মোহাম্মদ মনিরকে ধরতে চাইল। দীপ্তি ধরতে চাইল, শিশির মনির ঝাটকা মেরে ফেলে দিল। ধরাটা মানে জড়িয়ে ধরা না, জড়াটা খামছে ধরা না, ঝাপটে ধরা না, নানান প্রশ্নের বানে জর্জরিত করতে চাইল। প্রশ্ন দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নানানভাবে শিশির মনিকে নাজেহাল করতে চাইল তার স্টেট কার্ড শোতে। শোটির নাম ছিল শিশির মনিরকে স্টেট কার্ড প্রশ্ন, দীপ্তি চৌধুরীর স্টেট কার্ড প্রশ্ন। শিশির মনিরকে গুপ্ত, তারপরে আপনার বিরোধী দলের ভূমিকা, তনু হত্যা, জামায়াতের নারী অধিকার, এসব নিয়ে নানানভাবে পেঁচিয়ে ঘুঁচিয়ে ধরতে চাইল, কিন্তু শিশির মনির নানান ঝাটকা দিয়ে সেই জালকে ছিন্ন করে দিয়েছে। মোটামুটি প্রশ্নের উত্তর দেওয়ার স্টাইল তার ভালো, কিছুটা আক্রমণাত্মক স্টাইলেও। শিশির মনির স্টাইলটা কিছুটা সামান্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মতো অনেকটা। আপনারা জানেন পৃথিবীতে মাত্র কয়েকজন মানুষ রয়েছে যারা সাক্ষাৎকারের জন্য টাকা নিত। তাদের সাক্ষাৎকার এতই জনপ্রিয় যে মানুষ গোগার শিগিলত দেখত, নাটক সিনেমার চাইতে তাদের সাক্ষাৎকার মানুষ বেশি দেখতে চাইতো। তাদের সাক্ষাৎকারগুলোর ভিউ হতো মিলিয়ন মিলিয়ন। যেমন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ, স্বৈরশাসক, শাসক হিসাবে খুব খারাপ, কিন্তু তার কথা বলার ধরন, স্টাইল খুবই ভালো, চমৎকার, মানুষ তা শুনতে চাইতো। ইমরান খান সেই বিশ্বকাপ জয়ের পর থেকে, অর্থাৎ তার বয়স যখন প্রায় 38, 39, 40, তখন থেকে এখন পর্যন্ত তার বয়স কত, 69, তিনি কোনো সাক্ষাৎকারই সাধারণত পেইং ব্যতীত, মানে পেইড ইন্টারভিউ তিনি দিতেন এবং স্টাইলের সাক্ষাৎকার দিতেন, আক্রমণাত্মক সাক্ষাৎকার দিতেন। কারণ তার সাক্ষাৎকার কারোর কাছে ধরাধরি নেই, এমনভাবে তিনি উত্তর দিতেন মনে হয় যেন তার উত্তরগুলো আগেই রেডি করা। একজন বর্তমানে লোক আছে, তারা হলেন, তার মধ্যে একজন হলেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান। তবে তিনি সাক্ষাৎকারের জন্য টাকা নেন এমন কথা প্রচলিত নেই, তবে তার সাক্ষাৎকারের ধরন সুন্দর। তিনি যখন বক্তৃতা দেন মানুষকে হাতের তালুতে রেখে নাচাতে পারেন, এত চমৎকার তার শব্দচয়ন, মানুষের আবেগ এত বেশি বুঝেন। এক বক্তৃতায় তিনি অনেক কিছু চেঞ্জ করে দিতে পারেন। তার মধ্যে রয়েছে সম্মোহনী শক্তি। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান পৃথিবীতে সব বক্তৃতা দিয়ে সবচাইতে বেশি টাকা নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার একটি বক্তব্য একজন মানুষ 3 লক্ষ টাকা, বাংলাদেশি টাকায় 3 থেকে 4 লক্ষ টাকা দিয়ে শুনে, $3000, $4000 দিয়ে। তার বক্তব্য শুনে বিভিন্ন দেশের মন্ত্রী, বড় বড় বিজনেসম্যান, প্রেসিডেন্ট, তারা টিকিট কেটে তার বক্তব্য শুনে। তার বক্তব্যের আসন সংখ্যা সবসময় সীমিত থাকে। এরকম ডক্টর মোহাম্মদ ইউনূস, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ, আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, তুরস্কের রেসেপ তাইপ এরদোগান, এদের সবার বক্তব্যই চমৎকার। আরেকজন লোক ছিলেন, তিনি খুবই বৃদ্ধ বর্তমানে, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, মিস্টার এম খ্যাত মাহাথির মোহাম্মদের বক্তব্য খুব ভালো। আপনারা জানেন তৃতীয় বিশ্বের একজন লোক হয়েও তার লেখা বই পৃথিবীতে বেস্ট সেলিংয়ের তালিকায় স্থান পেয়েছিল। মাই ড্রিম মাই ভিশন, যে বই আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টনও পড়েছেন বলে শোনা যায়, এর কারণ তিনি সেই বই থেকে কোট করেছেন। আরেকজন বক্তার বক্তব্য খুব সুন্দর, বারাক হুসেইন ওবামা, আমেরিকার প্রেসিডেন্ট। তো এইভাবে দীপ্তি চৌধুরীকে প্রশ্নবাণে জর্জরিত করতে চেয়েছিল। প্রথমেই তাকে প্রশ্ন করা হয়েছিল বিরোধী দলের পারফরমেন্স কেমন। শিশির মোহাম্মদ মনির এখানে চমৎকার উত্তর দিয়েছেন, আশানুরূপ নয়, তবে ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে। জামায়াত বিরোধী দল হিসাবে কেমন করছে এই প্রশ্নের জবাবে তিনি স্বাভাবিকভাবে জামায়াত নেতা হিসেবে কিছুটা বিব্রত হওয়া খুবই স্বাভাবিক। তবে জামায়াতের টু দ্য পয়েন্ট আনসার করা, আক্রমণ করা কিছুটা দেরি হচ্ছে। গুপ্ত রাজনীতি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটি একটি ফ্রেমিং অ্যান্ড টর্চারিং কোশ্চেন হিসেবে বিবেচিত। এই বিষয়টি যদি গুপ্ত বিষয়টি যদি সত্যি হতো, তাহলে বাংলাদেশের এতগুলো পত্রিকা রয়েছে, টেলিভিশন চ্যানেল রয়েছে, কোথাও না কোথাও ইনভেস্টিগেটিভ রিপোর্ট হতো,
রিপোর্টে বের করে আনতো ধারাবাহিকভাবে কয়জন নিশ্চিতভাবে গুপ্ত ছিল, কতজন সন্দেহভাজন ছিল, কতজন এখনও অভিযুক্ত আছে, এইসব বিষয়গুলো বেরিয়ে আসতো। যদিও প্রত্যেকটা ইন্টারভিউতে তাদেরকে এই প্রশ্নটি করা হয়, সম্ভবত ভারতীয় পেইড এজেন্ডা হিসাবে এটি চলে, তাদেরকে ফ্রেমিং করার জন্য। একসময় রাজাকার হিসেবে প্রশ্ন করত, আলবদর আল শামস নিয়ে প্রশ্ন করত, সেই জিনিসগুলো এখন ভোতা হয়ে গিয়েছে। কারণ 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, এখন 22, 23, 25, 30, 40 বছরের একটা ছেলেকে, যার যখন জন্ম হয় নাই, তাকে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করা, দায় করা, এটা মানুষ খায় না, বিরক্ত হয়। এখন নতুন এজেন্ডা নিয়ে এসেছে গুপ্ত। এটিও এক সময় মানুষ গৌরব করে পরিচয় দিবে, আমি গুপ্ত। কারণ রুমিন ফারহানার বাবা গুপ্ত রাজনীতি করতেন, বাংলাদেশের সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া গুপ্ত রাজনীতি করতেন। তারপরে আমাদের স্বাধীনতার ইশতেহার পাঠক, পরবর্তীতে জাসদ নেতা শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস মাখন, নূরে আলম জিকু, তারাও একসময় খুবই লুপ্ত সুপ্ত ছিলেন। সিরাজুল আলম খান, যাকে বামদের কিংমেকার হিসাবে বলা হয়। ফানি আলোচনা এবং তৃপ্তি জানে না শিবিরের ওয়েট লাইট করা কতটা, শিবির কতটা শক্তিশালী। তৃপ্তি কি বুঝতে পারছে না? বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা না, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সবগুলো বিশ্ববিদ্যালয় বিপুল ভোটে জিতেছে ছাত্র শিবিরের ছেলেরা। ছেলে মেয়েরা যদি নিজেকে নিরাপদ মনে না করত, তাহলে শিবিরকে এভাবে তুমুল আকারে, বিপুল আকারে ভোট দিত না। এনসিপিকে কীভাবে দেখে বলা হলে, এনসিপি খুব ভালো করছে। এরপরে শিশির মনিরকে আরও ঝাপটে ধরা হয়, পেঁচিয়ে ধরা হয়। রোজা ও পূজা নিয়ে তিনি খুব একটি আলোচিত বক্তব্য দিয়েছিলেন, যে বক্তব্য নিয়ে পুরো জামাতকে ফ্রেমিং করা হয়েছিল, সেটি নিয়ে পেঁচিয়ে ধরার চেষ্টা করা হয়। পোস্টার ইস্যু বাংলাদেশের ধরেন একটি বিষয় নিয়ে, যেখানে শহীদ আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি হয়েছে, এটা একটা বাংলাদেশের রাজনীতির পোস্টার ইস্যু। সেই আসামির পক্ষে আইনজীবী হিসেবে তিনি দাঁড়ালেন কেন? এটি ছিল সবচাইতে স্পর্শকাতর। এখানে শিশির মনির যদি 1000 যুক্তিও দেয়, আমি মানি না, কারণ এটা মানুষের ইমোশনাল ম্যাটার। তিনি এটা জুনিয়রকে দিতে পারতেন, অন্য কোনো আইনজীবীকে হস্তান্তর করতে পারতেন, এটা লিগ্যালিটি বাইর করার জন্য, এটা জাস্টিস বের করার জন্য। নিজ হাতে নিয়ে এটা নেওয়ার কোনো কারণ ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। সাগর রনি হত্যা মামলা, তনু হত্যা, সাগর রনি 212 বার পিছিয়েছে, তনু হত্যা মামলা 110 বার পিছিয়েছে। 10 বছর হয়ে গিয়েছে তনু হত্যা হয়েছে। তনুর একটি মাত্র 21-22 বছরের একটি মেয়েকে যেভাবে হত্যা করা হয়েছে, আবার ডাক্তারকে দিয়ে মিথ্যে পোস্টমর্টেম রিপোর্ট দেওয়া হয়েছিল। এই মেয়েটিকে যখন পোস্টমর্টেম দিতে দেয়, ডাক্তার পোস্টমর্টেম দিয়েছিল যে তার শরীরে আরও 3 জন পুরুষের স্পার্ম পাওয়া গিয়েছে। কত চরিত্র হনন করেছে একটা মৃত মেয়ের উপরে। অথচ মূল আসামিদেরকে ধরার ব্যাপারে কোনো রকম সুপারিশ সেখানে ছিল না। যেভাবে হোক মেয়েটাকে তো হত্যা করা হয়েছে, তাই না? সেই বিচারটা বের করা আনা শেখ হাসিনার আমলের এই জুলুমগুলোর অন্যতম একটি। তারপরে ভালো ভালো মানুষকে ধরে ধরে বিনা বিচারে ফাঁসি দিয়েছে। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে। তিনি তো স্বাধীনতার সময় দেশেই ছিলেন না, তিনি ছিলেন লাহোরে। তিনি টিকিট দেখিয়েছেন বিমানের, কত তারিখে লাহোরে গিয়েছেন, কত তারিখে ব্যাক করেছেন। তিনি লাহোর থেকে লন্ডন গিয়েছেন, লন্ডন থেকে আবার লাহোরে এসেছেন। অথচ স্বাধীনতার 267 দিন সময়ের মধ্যে তিনি 276 দিন লাহোরেই ছিলেন। কিন্তু তারপরও তাকে দেশের হত্যা, খুন নিয়ে তাকে নানানভাবে নাজেহাল করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে শেষ পর্যন্ত। আদুবাই প্রসঙ্গ বিশ্ববিদ্যালয়, যেখানে ডাকসুর জিএস ফরহাদ মাত্র 25 বছর বয়স, মাস্টার্স শেষ হয়েছে, সিট ছেড়ে দিয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গিয়েছে। কারণ তার আশা, একটা 19-20 বছর 18 বছরের ছেলে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসে, সে খুব নার্ভাস অবস্থায় থাকে, তার সিট পাওয়া দরকার, এই কারণে সে সিট ছেড়ে দিয়েছে। সাদেক কায়েম তো বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত, কারণ সে শুধু ছাত্র না, সে ভিপি, সকল ছাত্রদের নেতা, তারপরও সে সিট ছেড়ে দিয়েছে, কারণ নবাগত ছাত্রদের জন্য এই জিনিসটি খুব জরুরি। অথচ ছাত্রদল 36, 37, 38 যাদের ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের প্রায় আমাদের সাথে, তাদেরকে হলে উঠাচ্ছে। এরাই একসময় ভয় ভীতির রাজনীতি কায়েম করবে, ভয় দেখিয়ে সিট দিবে, সিটের লোভ দেখিয়ে ছেলেদেরকে রাজনীতিতে নিবে, অপরাধ কর্মে জড়াবে। ডাকাতদের কবলে ব্যাংকিং খাত, এ নিয়ে কি বলবে? এই সালম 8টি ব্যাংক খেয়ে ফেলেছে, 2,44,000 কোটি টাকার দেশ, শুধু ইসলামী ব্যাংক থেকে 70,000 কোটি টাকা পাচার করেছে এই এস আলম।
সেই এস আলমকে আবারও ব্যাংকের মালিকানা হবার সুযোগ করে দিচ্ছে বিএনপি। সরকারের তাড়না নাই ভিতরের মধ্যে জুলাই সনদ নিয়ে, তবে এই তাড়নাই সরকারকে একসময় তাড়িয়ে দিতে পারে, অনেকটা শেখ হাসিনার মতো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।